দেখেছেন না? যে কারণ তো প্রাইমারি গ্রুপ থেকে ভিডিওটা ডাউনলোড করে আবার আপলোড দেন পিডিএফটা গুগল ড্রাইভ লিঙ্কটা দিচ্ছি, পিডিএফটা নেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে শতকরার টপিকটা শুরু করব। এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদের একটু এক্সট্রা করে ক্লাস নিয়ে দেওয়ার, যাতে এই টপিকগুলোতে কোনো সমস্যা না থাকে। সবকিছু কি ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। কোন গ্রুপে লাগতেছেন? ওই লাইভ দেখতেছেন। আচ্ছা, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা? সাউন্ড ঠিক নাই, সাউন্ডটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সাউন্ড হচ্ছে অনেক। আমি কথা বললে ক্লিয়ার হবে আশা করি। তো আমরা শুরু করতে পারি নাকি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আগামী 6টা ক্লাস নিব শতকরা লাভ ক্ষতি এবং সুদ কষার উপর। এই 6টা ক্লাস জমজমাট ক্লাস হবে। পিডিএফ দিয়ে দিছি, ডাউনলোড করে আবার পিডিএফ দিতে বললাম। পিডিএফ এর লিঙ্কটা আমি আসলে পিডিএফ এর ফাইলটা সহ আপলোড দিছি, কিন্তু শুধু লিঙ্কটা নিছে, ফাইলটা নেয় নাই। সমস্যা নাই, পিডিএফ এর ফাইলটা আবার দেওয়া হচ্ছে। পিডিএফ এর লিঙ্ক গ্রুপে দিলাম, তো পিডিএফটা ডাউনলোড করে আবার আপলোড দিয়ে দিলাম। পিডিএফ দেওয়া হয়েছে আর কি। ওকে, তাহলে ক্লাসে শুরু করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে শতকরার বেসিক কিছু আলোচনা শুনবো, যাতে হচ্ছে যে আমাদের অঙ্কগুলো করতে খুব সুবিধা হয়। এবং এই শতকরার বেসিক এই আলোচনাটা এইটার উপর ভিত্তি করে পরবর্তীতে লাভ ক্ষতি এবং সুদ কষার অনেক অঙ্ক কয়েক সেকেন্ডে পারা যাবে। হ্যাঁ, আপনি তো পোস্ট দেখেন না। সর্বশেষ ক্লাস নেওয়ার আগে কি করে আমি তো পোস্ট দিই, ওরা তো ওইসব থাকে, তো আপনার তো আবার দাম আবার আপলোড দিতে কেন বলতেছে? ডাউনলোড করে আবার আপলোড দিতে ডাউনলোড হয়ে গেছে। এখন আবার এখানে ওকে। আচ্ছা, অনেকে পিডিএফটা ডাউনলোড করতে পারতেছেন না, তাদের কমপ্লেনের জন্য আমরা পিডিএফটা আবার আপলোড দিতেছি। ঠিক আছে, আমি আসলে একসাথে আপলোড দিলাম, কিন্তু পোস্ট হওয়ার পরে দেখা যাচ্ছে যে আপলোডটা নেয় নাই, শুধু লিঙ্কটা নিছে আর কি। তো যাই হোক, আমরা শুরু করে দিব। হ্যাঁ, আসি বেসিক আলোচনাটা আপনার মনোযোগ দিয়ে শুনবেন। আর ক্লাসে সবাই আশা করি জয়েন করতেছেন। আহমদুল্লাহ, প্রতিদিনই হচ্ছে কি? প্রতিদিনই হচ্ছে। সাউন্ড ঠিক আছে স্যার, ক্লাস আপলোড দেওয়া থাকবে। হ্যাঁ, মামা চলে আসছে, সমস্যা হবে না এখন থেকে। ওকে, তাহলে আপনারা বেসিক জিনিসটা দেখেন। শতকরা জিনিসটা কি? শতকরা হচ্ছে 100-র উপর বেস করে যে হিসাব করা হয়। 100-র উপর বেস মানে নিচে 100, এটার উপর ভিত্তি করে যে হিসাবটা করা হয় এটাকে বলা হয় শতকরা। কিরকম? ধরা আছে আমরা 100-র উপর দিলাম 5, তার এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি 100-তে 5। 100-তে 5কে ডাইরেক্ট বলা যায় 5%। অর্থাৎ যে কোনো কিছু 100-এর উপর ভিত্তি করে যে হিসাবটা, এটাকে বলা হয় আমরা পার্সেন্টেজ। আমরা বলি পার্সেন্টেজ। তাহলে 1000 টাকায় যদি কারো 100 টাকা লাভ হয়, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হবে? তাহলে 1 টাকায় লাভ হবে এই যে কম, আর 100 টাকায় লাভ হবে এই যে 100। 2 শূন্য 2 শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, দেখেন 10 থাকতেছে। তাহলে এই 10কে আমরা বলতেছি 10%। তার মানে কত কোটি টাকাতে কত কোটি টাকা লাভ, এটা থেকে পার্সেন্টেজ আকারে বললে খুব সহজে বিষয়টা আইডিয়া পাওয়া যায়। ঠিক আছে, না যে 50% শিক্ষার হার, তার মানে একটা এলাকার লোকজন 50% শিক্ষিত। আচ্ছা, আবার আসি যে মাতৃ মৃত্যুর হার গত বছর ছিল 10%, এবার হয়ে গেছে 3%। তাহলে এই যে কমে গেছে। পার্সেন্টেজ শুনে কিন্তু আমরা সামগ্রিক একটা আইডিয়া পাই আর কি। তো পার্সেন্টেজকে প্রকাশ করার সিস্টেম হচ্ছে, পার্সেন্টেজ মানে হচ্ছে ফ্র্যাকশন একটা 1/100,
এটাকে পার্সেন্টেজের বেসিক জিনিসটা দেখেন, যে পার্সেন্টেজ সরাসরি যদি আনতে চান এরকম ঐকিক নিয়মে 3 লাইন না লিখে সরাসরি আনতে চাইলে নিচে হচ্ছে মোট আর উপরে হচ্ছে মোটের যত গুণন 100। এই কাজটা করলে যে কোনো কিছু 100তে কত হয় সেটা বাইর হয়ে যাবে। আচ্ছা, তো আসি আমরা পার্সেন্টেজের কিছু জিনিস শিখবো যাতে খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারি। সেই জিনিসটা দেখেন, এই যে হাফ মানে হচ্ছে 50%। এই জিনিসটাকে যদি উল্টা পাশে ভাবি যে 50-50 হলে হাফ হয়, তাহলে দেখেন এই 50% মানে যদি হাফ হয় তাহলে 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে এটার অর্ধেক হবে 25%। তাহলে 8 ভাগের 1 ভাগ মানে হবে 12.5%। একইভাবে 5 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 20%, 5 ভাগের 2 ভাগ মানে হচ্ছে 40%, আর 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 10%। এগুলো বাদেও আরো অনেকগুলো পার্সেন্টেজের ফ্র্যাকশন আকারে চিন্তা করা যায়, তবে এগুলা থেকে অনেক কিছু বাইর করা যাবে। আচ্ছা, এখন এগুলোর কাজ কি আমি আপনাদের দেখা দিতেছি, কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেন। কিরকম, 800 নম্বরের মধ্যে একটা পরীক্ষা হয়েছে, একজন 200 নম্বর পাইছে, তাহলে সে শতকরা কত নম্বর পেয়েছে? এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু প্রাইমারিতে আসে। তো 800-তে 200 মানে হচ্ছে, দেখে আমরা বুঝতেছি 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে এই যে দেখেন এখানে 25%। তাহলে আমরা এটা ক্যালকুলেশন ছাড়া ডাইরেক্ট বলতে পারি অ্যান্সার 25%। কিভাবে 25% আসতেছে? নিচে 800 উপরে 200 গুণন 100। এই যে 0 0 কাটা 2 4, এই যে 4 দ্বারা 100কে ভাগ করলে 25। তার মানে আমরা যদি যে কোনো কিছু রিলেশনটাকে যদি এরকম ফ্র্যাকশন আকারে চিন্তা করতে পারি তাহলে দ্রুত অ্যান্সার বলতে পারবো। তাই বলে কি সবগুলো এত সহজে হবে? না, সবগুলাই হবে না, কিন্তু অনেকগুলো হবে। কারণ কি? কারণ হচ্ছে যে এগুলা প্রায় সময় মিলাই মিলাই পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে, ওকে। তাহলে নেক্সটে আসি আমরা। এগুলাকে আরো কতভাবে ইউজ করা যায় আমরা দেখবো। তার আছে যে বললো একজন যে 460 টাকা, ঠিক আছে, 460 টাকার একটা পণ্যে 25% লাভে বিক্রি করলে এটা কত টাকা বিক্রয় মূল্য হবে? ঠিক আছে, 460 টাকার পণ্য 25% লাভ। 25% লাভ মানে কি? 25% লাভ মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ লাভ। 4 ভাগের 1 লাভ মানে কি? যে এই 460 টাকাকে 4 ভাগের 1 ভাগ করলে হবে 115 টাকা, মানে 115 টাকা হবে লাভ। তাহলে এটা যোগ করলে হবে 575। তার মানে পার্সেন্টেজের ক্যালকুলেশন গুলাকে মুখে মুখে নিয়ে আসতে চাইলে এই 25% মানে 4 ভাগের 1 ভাগ এইরকম ফ্র্যাকশন আকারে চিন্তা করা যায়। তাহলে ধরেন যে 25% লাভে, সিরিয়াসলি খেয়াল করেন, লাভে একটা লাইট 400 টাকায় বিক্রি করা হলো। এটা 400 টাকায় বিক্রি, কিন্তু খেয়াল করেন বিক্রি। তাহলে এটার ক্রয় মূল্য কত ছিল? তো এখন আমরা এটা ঐকিক নিয়মে লিখতে পারি যে 25% লাভ মানে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য 125 টাকা। এটাকে ঘুরাই লিখবো, 125 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত টাকা, আর 400 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য এত টাকা। এটা হচ্ছে ক্লাস 6-7 এ শেখানো ফর্মাল জিনিস। ঠিক আছে, তাহলে এখানে 125, 5 25 125, 4 25 100, 5 8 40, 4 8 32, 320। কিন্তু মাঝখানে অনেকগুলো সময় চলে গেছে এবং গতানুগতিক একটা নিয়ম হয়েছে। হ্যাঁ, এইভাবে আমরা লিখবো লিখিত পরীক্ষায়, বা এইভাবে লিখবো ছোট বাচ্চারা। আপনি কিভাবে স্মার্টলি চিন্তা করতে পারেন সেটা দেখেন, যে 25% লাভ, তার মানে বিক্রয় মূল্যর সাথে 100 এর সাথে 25% যোগ হয়ে যাবে 125%। 125% ইকুয়াল টু 400। তাহলে 100% সমান সমান কত? এভাবে কাটাকাটি করলেও কিন্তু 320 আসে। আরো যদি দ্রুত করতে চান তাহলে এগুলো লেখালেখির দরকার নাই, মুখে মুখে পারা যাবে। কিভাবে? ওই ফ্র্যাকশনের আইডিয়াটা। ফ্র্যাকশনের আইডিয়াটা কিভাবে ছিল? 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ লাভ। তাহলে একটু প্র্যাকটিক্যালি আসেন তো, যে 4 ভাগ ক্রয় মূল্য আর 1 ভাগ লাভ, তাহলে 4 ভাগ আর 1 ভাগ কত ভাগ হয়ে গেল? 5 ভাগ। তাহলে 5 ভাগে মিলে হচ্ছে 400। 5 ভাগে মিলে যদি 400 হয় তাহলে 1 ভাগে কত আছে? 1 ভাগে হচ্ছে 80। তাহলে এই 80 যদি লাভ হয়, এটা যদি বাদ দিয়ে দেয় তাহলে থাকবে কত? 320। 320 হচ্ছে ক্রয় মূল্য। এই যে 4 ভাগ 4 আসতে 320, মানে ফ্র্যাকশন আকারে চিন্তাটা অনেক বেশি স্পিডি ক্যালকুলেশনে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা আমি আরো অঙ্কে আপনাদের প্রয়োগ করে দিব, জাস্ট এখানে আইডিয়াটা পুশ করলাম। ঠিক আছে, আচ্ছা। স্যার ক্লাস করার সময় মনে হয় পারি, নিজে করতে গেলে কিছু পারি না। ক্লাস করে বসে থাকলে তো হবে না, ক্লাস করার পরে আরো সময় দিতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখবো যে এই ছোট ছোট বেশ কিছু অঙ্ক বিভিন্ন পরীক্ষা আসে, তো এই পরীক্ষাগুলোতে কিভাবে ছোট প্রশ্নগুলো আগে সহজে করা যায় এটা আমরা এখন দেখবো আগে। এরপরে আমরা
বিভিন্ন বড় প্রশ্নগুলো সমাধান করব। তো আসি সহজ প্রশ্নগুলা কয়েকটা আইটেম আছে, সে আইটেমটা হচ্ছে ভগ্নাংশ বাইর করা, ভগ্নাংশ থেকে দশমিক, দশমিক থেকে শতকরা, মানে এইভাবে বিভিন্ন স্টাইল আছে। তো স্টাইলগুলো আমি প্রতিটারে একটা করে টাচ দিই, ঠিক আছে? সেই টাচগুলা কখন 100 নিচে যায় আর কখন 100 উপরে যায়, হ্যাঁ এগুলো সব চলে আসবে আলোচনা, আমি আপনাদের দেখা দিতেছি, ঠিক আছে? জাস্ট আমাকে ধারাবাহিকভাবে আগাইতে দেন। ধারাবাহিক মানে কি, আমরা কয়েকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ভগ্নাংশ ইকুয়াল টু শতকরা, এটা একটা স্টাইল। আবার এটাকে উল্টা পাশে বললে বলা যায় পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ। আবার হচ্ছে কি দশমিক থেকে শতকরা, আবার হচ্ছে শতকরা থেকে দশমিক। এইরকম 2-4টা আইটেম প্রায় সময় ছোট ছোট কিছু প্রশ্ন আসে। তো এগুলো খুবই সিম্পল জিনিস, জাস্ট একটু ছোট বেসিক জিনিসটাতে আইডিয়া ডেভেলপ করেন যে হাফ ইকুয়াল টু কত পার্সেন্ট। তাহলে হাফ সমান সমান হাফ গুণন 100 সমান সমান 50%। মানে আমরা জানি না হাফ গুণন 100 করতে হয়, কিন্তু আমরা জানি হাফ মানে 50%। কারণ 50% বানাইতে গেলে আমরা দেখতেছি উপরে 100 গুণ করতে হয়। তাহলে এখান থেকে আমরা নিয়মটা বানাবো। সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে কোনো ভগ্নাংশের উপরে 100 দিয়ে গুণ করলে ওইটা পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে কিরকম আসি, ধরেন আমি বললাম যে 3/4 মানে কত পার্সেন্ট। তাহলে 3/4 এর সাথে আপনি 100 গুণ করে দিবেন, হয়ে যাবে 75%। তাহলে আমি যদি উপরে বলি যে 4/3 সমান সমান কত পার্সেন্ট, তাহলে এখানে এইটার সাথে 100 গুণ করে যেটা হবে সেটা পার্সেন্টেজ। আচ্ছা, আমি যদি এইভাবে বলি যে 8/7 সমান সমান কত পার্সেন্ট, অথবা যদি মিশ্র ভগ্নাংশ বলি যে এই যে ধরেন আছে 1.5 মানে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে কত হবে। তাহলে 1.5 মানে হচ্ছে 3 দুগুণা 6, 2 এর 3, 3/2 গুণন 100, তার মানে 50 সমান সমান 150%। তার মানে 1.5 দ্বারা বোঝায় 150%। তাহলে ফ্র্যাকশনকে পার্সেন্টেজ বানানো মানে হচ্ছে 100 দ্বারা গুণ করা, সিম্পল জিনিস। আচ্ছা, এবার আসি পার্সেন্টেজকে ভগ্নাংশ বানাইতে গেলে কিরকম। ধরেন আছে যে 2%, তাহলে 2% মানে হচ্ছে 2/100, কাটাকাটি করলে হচ্ছে 1/50। তাহলে এরকম ফ্র্যাকশন আরো আসতে পারে। ধরেন আছে যে 12.5%, 12.5%কে ফ্র্যাকশন বানালে কত হবে? 12 × 24 আর 25, 25/2। এই পার্সেন্টেজ মানে হচ্ছে গুণন 1/100। তাহলে এই যে এখানে কাটাকাটি করলে 4, 4 দুগুণ 8, মানে 8/1 তার মানে আমি বলতেছি কি এগুলো আপনারা নিয়ম শিখবেন না, এগুলো শিখবেন ছোট্ট একটা উদাহরণ যেটা আপনি জানেন ওইটা কিভাবে কনভার্ট হচ্ছে, এটাই হচ্ছে নিয়ম। ওই নিয়মের উপর ভিত্তি করে পরেরগুলো চলে আসে। তাহলে এখানে দশমিক একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন যে দশমিক ইকুয়াল টু পার্সেন্টেজ কিভাবে হয়। ধরেন আমি বললাম 0.2 সমান সমান কত পার্সেন্ট, অথবা 5%কে যদি আমি দশমিক আকারে বানাই তাহলে এটাকে দশমিকে কি হবে। তাহলে দেখেন 5% মানে হচ্ছে 5/100। 100 দিয়ে 5কে ভাগ করলে এই 100 এর কারণে এটা কাটাকাটি করে অনেকে কিন্তু 1/20 আনতে পারেন, কিন্তু এটা ঝামেলা হবে, কারণ আমাদের দশমিক বানাইতে হবে, অপশনে দশমিক আছে। তাহলে এখানে দশমিক বানাইতে গেলে আমরা 100-কে কাটাকাটি করব না, না কাটে ডাইরেক্ট দশমিক বানাবো। কিভাবে দেখেন একটু। তাহলে এই 100 থাকার কারণে 2 ঘর আগে দশমিক আসবে, তার মানে এখানে একটা সংখ্যা আছে আর একটা শূন্য নিয়ে দশমিক, এটা সমান সমান হচ্ছে 0.05। লেখা লেখা যাচ্ছে নাকি দেখুন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.05, মানে 0.05। তাহলে এখন আমি যদি বলি যে 5 সমস্ত 5.05% সমান সমান কত, তাহলে পার্সেন্টেজ থাকলে 2 ঘর আগে দশমিক চলে আসে, তার মানে এখানে দশমিকটা আছে, এটা 2 ঘর আগে দিব। তাহলে এই যে এখানে একটা শূন্য দিয়ে এখানে দশমিক দিব, তাহলে 0.0505। তাহলে একই ভাবে যদি আমরা এই 0.2 কে পার্সেন্টেজ বানাইতে চাই, এটা কিন্তু পরীক্ষা বেশি আসে, অনেকে কনফিউশন তৈরি করে। তাহলে 0.2 কে যদি আমরা পার্সেন্টেজ বানাইতে চাই তাহলে কি করতে হবে, খেয়াল করে যে পার্সেন্টেজ বানানো, তার মানে এটাকে যেমন আমরা আগা দিছি, এটাকে আমরা মানে দশমিকটাকে বাম পাশে দিছি, এটা দশমিকটা ডান পাশে চলে যাবে। কিভাবে দেখেন, যে ধরেন 0.2 আছে, 0.2 এর সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করবো যে এটা 0.2 সমান সমান শতকরা হার যদি বানাই তাহলে কত হবে। শতকরা হার বানাতে গেলে এটাকে 100 দ্বারা গুণ করবেন। 100 দ্বারা গুণ করলে কি হচ্ছে, এই দশমিকটা ডান পাশে চলে যাচ্ছে, আরো একটা শূন্য আছে, আরো সামনে চলে যাবে, তার মানে 20%। ঠিক আছে, 20% সমান সমান 0.2। কেন, একটু আসি এইখান থেকে খেয়াল করেন। এইখান থেকে এই পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে নিচে 1/100, 100 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখেন 10 দিয়ে 2 কে ভাগ করলে 0.2 হয়। তাহলে এই 0.2টাকে যদি উল্টা পাশে আমরা পার্সেন্টেজ বানাইতে চাই তাহলে 100 দিয়ে গুণ করলেই হয়ে যাবে।
অর্থাৎ এখানে হচ্ছে 100 দিয়ে ভাগ, আর এখানে হচ্ছে দশমিক সংখ্যাকে 100 দিয়ে গুণ করলে হবে। কেন 100 দিয়ে গুণ করতে হয় একটু প্র্যাকটিক্যালি আসি। যে 100 দিয়ে গুণ করার কারণটা হচ্ছে যখন আমরা পার্সেন্টেজ বসাবো তখন মানে হচ্ছে 1/100। তার মানে আমরা এখানে সংখ্যার সাথে একটা 100 নিলাম, আর এই 100 কেটে দিলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এই কথাগুলো না বেশি বেশি বললে পেঁচানো মানে বেশি পেঁচাল মনে হবে, আবার অল্প কথা বললে অনেকে বুঝবেন না। এই জন্য আমি যেটা করি, এই ছোট জিনিসগুলো না বোঝানোর জন্য আমাদের বেসিক ম্যাথ বইটাতে অনেক সুন্দর করে আলোচনা করে দিচ্ছি। এই বেসিক ম্যাথের 5th এডিশনটা নতুন কভার সহ যেটা আসছে ওটাতে আপনারা নিয়ে নেবেন। ওটাতে দেখবেন যে একেবারে ভেঙে ভেঙে এমন সুন্দর করে আলোচনা আর এতগুলো সমাধান দেওয়া আছে যে ওটা কারো হেল্প লাগবে না, নিজের পরে নিজে পারা যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আমরা এটা আলোচনাটা এই ছোট বিষয়ের আলোচনাগুলো একটু স্কিপ করি, আমরা একটু ক্রিয়েটিভ অঙ্ক করি। ঠিক আছে, আসেন। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন থেকে দেখেন, আজকে শীটের প্রশ্ন আলোচনা করি। আচ্ছা, তো আর একটু বড় করে লিখবো না, শারমিন সাত্তার, ওকে বলবেন সাউন্ড বাড়ান কিন্তু একটু। আর আপনার কিন্তু এই সপ্তাহে পরীক্ষা হবে, গত সপ্তাহে ক্লাস 3 কম, এই জন্য পরীক্ষা নিই, মানে টপিক পরীক্ষা কম পাইছিলাম তো। আচ্ছা, তাহলে সেই 1 নম্বর প্রশ্ন দেখেন, একটা পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, আসাদ 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? তাহলে এটা যদি কেউ 75টি প্রশ্ন 60টির উত্তর দিয়েছে সঠিক, 1টিতে দিয়েছে, 100টি দিয়েছে, এইভাবে যান তাহলে কিন্তু সময় বেশি লাগবে। এই জন্য আমরা যেটা করব যে 75 আর 60 থেকে ডাইরেক্ট দেখেন নিচে 75 উপরে 60 গুণন 100, শতকরা বাইরে করার সিস্টেম হচ্ছে যেটার উপর টোটাল এটা নিচে দিতে হবে, আর টোটালের মধ্যে যতটিতে নাম শুদ্ধ উত্তর দিয়েছে ততটি উপরে, আর 100 গুণ কারো শতকরা। ঐকিক নিয়মে লিখলেও কিন্তু আপনি এটা লিখতেন 75টিতে সঠিক উত্তর দিয়েছে 60টি, 1টিতে দিয়েছে, 100টিতে দিয়েছে, ঘুরে ফিরে একই কথা বোঝায়। 5 × 75, 4 × 60, আর হচ্ছে 5 × 20 100, 4 × 20 80, 80%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 80%। আচ্ছা, এখন আসি আমরা এই 75 আর 60কে যদি আমরা পাশাপাশি ভাবে রেশিও আকারে চিন্তা করতাম তাহলে কাটাকাটি করে কত হয়? 5 × 5 = 75, 4 × 60, তার মানে 5 ভাগে 4 ভাগ নাম্বার পেয়েছে। আমরা জানি কি 5 ভাগের 1 ভাগ সমান সমান 20%, তাহলে 5 ভাগে 4 ভাগ তো অটোমেটিক্যালি 80% হবে। এইভাবে যদি চিন্তা করতে পারেন তখন আর লেখালেখি কাটাকাটি কিচ্ছু করতে হবে না। আপনি দেখবেন যে 15 এর নামতা পড়লে 4 × 15 = 60 হয়, 5 × 15 = 75 হয়। তার মানে 75 এর 60 নাম্বার পাওয়া মানে যা, 5 ভাগে 4 ভাগ নাম্বার পাওয়া মানে তা। 5 ভাগের 1 ভাগ যদি 20% হয়, 5 ভাগে 4 ভাগে হবে 80%। মানে বিষয়টা ফিল করতে পারবেন আপনি। ওকে, তাহলে নেক্সট আসি আমরা। এগুলো কিন্তু ছোট প্রশ্ন, জাস্ট আমি আর কি আইডিয়া ডেভেলপমেন্ট নিয়ে একটু কাজ করতেছি। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে 2 নম্বরটা দেখেন, এটা সোজা, জাস্ট শুধু একটু মুখে মুখে টাচ দিই। চালের মূল্য বৃদ্ধি পায়, পূর্বের 1000 টাকায় চালের বর্তমান মূল্য 1250 টাকা হলে চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে। তো 1000 টাকায় বাড়ছে কত? 250। তাহলে 1000-এ যদি 250 বাড়ে তাহলে কত? 4 ভাগের 1 ভাগ বাড়ছে না? 4 ভাগের 1 ভাগ মানে 25%। লেখালেখি কাটাকাটি ছাড়াই মানে দ্রুত পাওয়া যাবে। তাহলে মূল টেকনিকটা কোথায় আছে? ওই যে ভগ্নাংশের সাথে রিলেশন। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিছু স্কিপ করি। 4 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর প্রশ্নটা নিজে থেকে করে নেবেন, শীতে দেওয়া আছে। 4 নম্বর প্রশ্নটা দেখেন। কাউসার হাবিব, পরীক্ষা দরকার নাই স্যার। পরীক্ষা দরকার নাই কেন? 4 নম্বর এখানে এই সাউন্ড সেটআপ ঠিক আছে কিনা জানাবেন। এই জিনিসটা শুরুতে দেওয়ার পরে পরবর্তীতে আমরা এখানে নোটিশ আকারে দিব কিছু জিনিস। ঠিক আছে, আজকের নোটিশটা এরকম হবে যে শতকরা টপিকটা সব থেকে গুরুত্বপূর্ণ, এই টপিকের যে কোনো প্রবলেম বাইর করে রাখবেন। ঠিক আছে, এটার নোটিশ আকারে। ওকে, তাহলে 4 নম্বর প্রশ্নটা দেখেন। 4 নম্বর প্রশ্নটা বলতেছে হাফের শতকরা কত? 3/4। এই যেরকম ছোট প্রশ্ন, কিন্তু এই ফ্র্যাকশন বা XYZ বা একটু কথাগুলো উল্টা পাশে দিলে তখন যেটা হয় যে অনেকে সিস্টেম খুঁজে পায়। তো তাদের জন্য সিস্টেমটা দেখেন, আসলে এটা তারা কি বোঝাচ্ছে। ব্যাংকের পরীক্ষায় কিন্তু আরো পেঁচানো আসে, আপনার BCS এ কিন্তু সহজ জিনিস আছে, বা BCS বা প্রাইমারিতে হাফের শতকরা কত সবসময় খেয়াল করবেন। এর মানে কি? এর মানে এই যে সংখ্যাটা বললো এইটা এর, তার মানে এর সাথে তুলনা করতেছে। তো যার সাথে তুলনা করে তাকে নিচে বসাইতে হয়, আর এর কত শতাংশ সমান সমান এটা, তাহলে এটাকে হচ্ছে তুলনা করতেছে, এটা উপরে বসবে। তাহলে একটা কথা মনে রাখেন যে ওই যে আমরা সূত্রটা বার করতেছি না, নিচে মোট উপরে মোটের যত গুণন 100, এখানে নিচে বসবে যার সাথে তুলনা করা হচ্ছে। ঠিক আছে স্যার, সাউন্ড ভালো না, ইনপুট সাউন্ড কমাই দেন। কি বলতেছে, বেশি হয়ে গেছে নাকি সাউন্ডটা? ফুল দিয়ে দিচ্ছেন?
বাড়াইতে বলছি, ফুল দেন না, একটু কমে রাখবেন। ওকে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে হাফ এর, এখানে বলছে কি হাফ এর কত শতাংশ, 3/4, তার মানে হাফের সাথে তুলনা হচ্ছে। তাহলে এই জন্য আমরা কি করবো, হাফটাকে নিচে লিখবো আর 3/4টাকে উপরে লিখবো। তাহলে যার সাথে তুলনা তাকে নিচে, আর যাকে তুলনা তাকে উপরে লিখবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আসি গুণন 100। তাহলে এখানে হচ্ছে 4 25 125, 3 25 75, উপরে থাকতেছে 75 আর নিচে থাকতেছে হাফ। তাহলে 75, এই হাফটা উল্টে গেলে হয়ে যাবে 150%। তার মানে এই হাফে 150% হচ্ছে 4/3 ভাগ। এটা হচ্ছে যে শর্টকাটে, এই যে নিচে হাফ উপরে 3/4। কারণ যদি কনফিউশন তৈরি হয় তাহলে লিখবো আমরা কিভাবে, হাফে 3/4, একে কত, 100তে কত। তাহলে এখানে দেখেন ওই 3/4 নিচে হাফ আর গুণন 100 কিন্তু হচ্ছে। আবার আসি লজিক্যালি একটু ভাবি, খেয়াল করেন তো, একটা হাফ মানে কত, একটা হাফ মানে হচ্ছে 100% যদি আমরা ধরি, তাহলে এটা দেখেন এই হাফের সাথে আরেকটা হাফ দিলে কত হয়, হাফ মানে যা 2/4 মানেও কিন্তু তা। সিরিয়াসলি খেয়াল করেন, হাফ মানে যা 2/4 মানেও তা। হাফের অর্ধেক কত বলেন তো, হাফের অর্ধেক মানে যেটাকে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 2 2 4 1। তার মানে হাফ আর 1/4 যোগ করলে এই যে 3/4 চলে আসে। তার মানে এটা হচ্ছে 100% আর এটা হচ্ছে 50%। তাহলে 100 আর 50 যোগ করে হচ্ছে 150%। এটা জানার দরকার নাই, জাস্ট শুধু লজিকটা ধরে দেওয়ার জন্য বললাম। জাস্ট এটা মনে রাখবেন যে নিচে কোনটা উপরে কোনটা। আচ্ছা, এই প্রশ্নটা যদি এভাবে বলতো 3/4 এর কত শতাংশ হাফ, তখনও কি আপনারা হাফ নিচে আর 3/4 উপরে দিতেন? না, এইখানেই কিন্তু টার্নিং পয়েন্ট। এই এত সহজ অঙ্ক কারো ঝামেলা হওয়ার কথা না, কিন্তু হচ্ছে কি ভাষাগত কারণে কখন কোনটা কি হবে এই বিষয়টা অনেকের সমস্যা হয়। তাহলে এই বিষয়টা নিয়ে আমি আরো একটু আলোচনা করি, কারণটা কি বলি যে এরকম আলোচনা অন্য অঙ্কেও কাজে লাগবে। কিরকম দেখি, ধরুন এ আর বি, এই দুজন ভাই। তাহলে এর থেকে বি এর কাছে 25% টাকা বেশি আছে, তাহলে বি এর থেকে এর কাছে কত পার্সেন্ট কম আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ থেকে বি এর কাছে আছে বেশি, কত পার্সেন্ট বেশি, 25% বেশি। তাহলে বি এর থেকে এ এর কাছে কত পার্সেন্ট কম আছে। তাহলে এই জিনিসটা খেয়াল করেন যে এর কাছে যদি 100 থাকে তাহলে বি এর কাছে থাকবে 125। তার মানে আমরা এই এ কে 100 ধরলাম, কারণ প্রথমবারে যখন 25% বেশি বলতেছে তখন এক এর সাথে হিসাব হচ্ছে, কিন্তু যখন বি এর থেকে কম বলতেছে তখন কিন্তু 100 এর উপর হিসাব হচ্ছে না, 125-এ 25 কম। তাহলে দেখেন বেশি এর সময় 100-তে 25 বেশি, আর কমের সময় 125-এ 25 কম। তাহলে এখানে 100-তে 25 বেশি, এই কারণে আমরা ডাইরেক্ট বলছিলাম 25%। কিন্তু এখানে 125-এ যখন 25 কম, তখন তো আমরা ডাইরেক্ট 25% বলতে পারতেছি না, কারণ এবার তো 100-তে 25 কম না। তাহলে এবার হবে 125-এ 25 কম। তাহলে 100-তে কত, তাহলে দেখেন 20%। তার মানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে আপনি একবার অ্যান্সার বলবেন 20% আর একবার অ্যান্সার বলবেন 25%, কখন কিভাবে করবেন এটা ডিপেন্ড করবে আপনি কোন পাশ থেকে হিসাব করতেছেন। তো এখানে কিন্তু এই বিষয়টা ইম্পর্টেন্ট ছিল যে হাফ থেকে 3/4 এ যাবেন নাকি 3/4 এ হাফ যাবেন। আচ্ছা, তাহলে এরকম আরো একটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। ও এরকম অঙ্ক পরে আছে, আমরা এই অঙ্কটা কিন্তু আরো দেখবো। এই যে কথাটা বললাম এটা হ্রাস বৃদ্ধির অঙ্কে, তারপরে কোনো কিছু দাম বেড়ে গেলে ওইখানে কিন্তু এই নিয়মটাই কাজে লাগবে, আমরা একটু পরে দেখবো। এখন আমরা সিম্পল আর দুই একটা অঙ্ক সমাধান করে দিব। 5 নম্বর অঙ্কটা দেখেন, চার নম্বরটা আবার বোঝালে ভালো হয়। 4 নম্বরটা তো ভাঙে ভাঙে বোঝাই দিলাম। ধরা আছে যে 4 নম্বরের মতো আরো দুই একটা অঙ্ক বানাই বলি। ধরা আছে 2 এর কত শতাংশ 8, তার মানে এই 2 সংখ্যাটার কত শতাংশ হবে 8। তাহলে দেখেন 2 এর সাথে তুলনা হচ্ছে, তার মানে 2 কে লিখতে হবে নিচে আর 8 কে লিখতে হবে উপরে, গুণন 100। এখন এইখানে আমি যতই সংখ্যা পাল্টাই, ফ্র্যাকশন আনি, যেহেতু এর সাথে তুলনা করতেছে এটাকে নিচে আর এটাকে উপরে। এখন আবার অনেকের মুখস্থ হয়ে যাবে, মানে এইভাবে করতে করতে অনেকের মুখস্থ হয়ে যাবে। কিরকম, যে প্রথমে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা নিচে বসে না। আমি কি লজিকটা বলছি, যার সাথে তুলনা হয় তাকে নিচে বসে। এই কথাটা কিন্তু আমি ঘুরাই বলি যে 2 এর কত শতাংশ 8, 8 সংখ্যাটি খেয়াল করেন, 8 সংখ্যাটি 2 এর কত শতাংশ।
তাহলে দেখেন তো নিচের প্রশ্নের উপরে প্রশ্ন হবো এক হয়ে গেল না? তো আপনারা যদি রোবোটিক এক্সটারে মুখস্থ করেন যে প্রথম সংখ্যাটা নিচে যাবে, তাহলে কি হবে? তাহলে তো আপনি 8 কে নিচে দিবেন, অথচ এই দুটা প্রশ্ন দ্বারা একই প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে দেখেন এই ভাষাগত প্রবলেমগুলো কিন্তু ফেস করবেন, তখন আপনি যেটা ভাববেন প্র্যাকটিক্যালি, যে এখানে বলতেছে যে 2 এর কত শতাংশ, তার মানে 2 এর সাথে তুলনা, তার মানে 2 নিচে 8 উপরে গুণন 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার আসছে কত? 400%। আর এমনিতেও তো বোঝা যাচ্ছে যে 2 এর থেকে 8 হচ্ছে 4 গুণ বেশি, 4 গুণ বেশি মানে 400%। কিন্তু কি বললে নিচে 8 উপরে 2 হইতো? যদি বলতো যে 8 এর কত শতাংশ 2, তাহলে এই ভাষাটা বুঝলে এটা মানে যা, ওই হাফের 3/4 মানে তা। ফ্র্যাকশন নামে কিন্তু উল্টাপাল্টা কোনো নিয়ম নাই। ঠিক আছে? ওকে, হ্যাঁ, ক্লাসটা আপলোড দিয়ে দেওয়া হবে। নেক্সট আসি 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নটা দেখেন। 5 নম্বর প্রশ্নটা বলছে ক্লাস কি দ্রুত হয়ে যাচ্ছে নাকি একটু বলিয়েন, যে কোনো সমস্যা হলে বলিয়েন। ঠিক আছে? 5 হচ্ছে যে 12.5 এর সমান ভগ্নাংশ কত? 12.5 সাথে একটা পার্সেন্টেজ ছিল, সরি এখানে পার্সেন্টেজটা আসে নাই। হ্যাঁ, 12.5% হচ্ছে, হ্যাঁ এর ধরে মনে রাখবেন। ঠিক আছে? এর থাকলে নিচে হয়, এর থাকলেই শুধু না, ব্যাপারটা হচ্ছে এটা ছোট সংখ্যা তো এই জন্য এরটা উল্লেখ করে বলতেছে। একটু পরে আমরা অন্য অন্য অঙ্ক করবো, রহিমের থেকে করিমের কাছে 20% টাকা বেশি আছে, তখন কি হবে? রহিম কোথায় বসবে, করিম কোথায় বসবে, ওইখানে আমি আরো সুন্দর করে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? টেনশনের কিছু নাই, আপনারা একটা অঙ্কে সব শিখবেন বিষয়টা এরকম হয় না। ঠিক আছে? অঙ্ক করতে করতে এই নিয়মটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আমরা আরো অনেকগুলো অঙ্ক করবো, সবখানে কিন্তু নতুন নতুন নিয়ম না, এগুলাই যা শুধু ঘুরায় ঘুরে আসবে। তাহলে 5 নম্বর বলতেছিল কি 12.5% সমান কত ভগ্নাংশ? তাহলে 12.5% মানে হচ্ছে 8/1 এটা কিন্তু লেখালেখি ছাড়া পারা যায়। এটা প্রাথমিক বিদ্যালয় সহকারী 2005 সালে আসছিল। আচ্ছা, এটা দেখা নেই 12.5%, এই ফ্র্যাকশন আকারে আছে, তাহলে এটা পার্সেন্টেজের সঙ্গে সঙ্গে ভগ্নাংশে মান চাইছে, তাই না? আচ্ছা, তাহলে 12×24 আর 25/2 ভগ্নাংশের কারণে 1/পার্সেন্টেজের কারণে 1/100, 25 দিয়ে কাটলে 4, 1/4 দুগুণা 8, তাহলে হচ্ছে 8/1 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আচ্ছা, কিন্তু আপনারা যদি একটু প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারতেন, মনে আছে কি আপনাদের হাফ মানে হচ্ছে 50%, আর এই হাফের অর্ধেক কত? 4/1 মানে হচ্ছে 25%। তাহলে এই 4/1 অর্ধেক কত? 8/1। 8/1 মানে কত? 8/1 মানে হচ্ছে 12.5%। তাহলে আপনি যদি 8/1 সমান সমান 12.5% বলতে পারেন, তো 12.5% সমান সমান 8/1 বলতে পারেন না? অবশ্যই পারেন। ঠিক আছে? একটু মাথা খাটাইতে হবে। আচ্ছা, তাহলে এখন এখানে আসি যে এই থিঙ্কিং গুলাকে কত স্মার্টলি পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন একটু দেখেন। যে 800 টাকায় 12.5% হারে 3 বছরের সুদ কত? তাহলে এরকম একটা ধরেন সুদ কষার অঙ্কে ঢুকাই দিলাম 12.5% বিষয়টা। তাহলে 800 টাকায় 12.5% হারে 3 বছরের সুদ কত? আপনি তো ওই যে এনপিআর এর রোবটের মতো মুখস্থ ধরে আছেন না, এনপিআর যাওয়ার দরকার নাই, জাস্ট লজিক্যালি আসেন যে আমরা জানি কি 12.5% মানে হচ্ছে 8/1। তার মানে 800 টাকা যদি আসল হয় তাহলে সুদ হবে 100 টাকা, কারণ 8/1। তাহলে 1 বছরে যদি 100 টাকা সুদ হয় তাহলে 3 বছরে হবে 300 টাকা, তাহলে সুদ হচ্ছে 300 টাকা। আর যদি বলে সুদ আসল কত, তাহলে হবে 1100 টাকা। দেখেন তো আপনার এনপিআর এর দরকার হলো? এনপিআর এর দরকার আছে, তবে ওইটা ছাড়া প্র্যাকটিক্যালি ভাবতে গেলে অনেক কিছু ভাবা যায়। ঠিক আছে? আর মজা পাওয়া যাবে, রোবটের মতো মনে হবে না যে এখানে মান বসাইলাম, কাটাকাটি করলাম, কিভাবে যে অঙ্কটা অ্যান্সার বাইরে হয়ে গেল আমি নিজেও জানি না, অপশনের সাথে মিলে গেছে অ্যান্সার না, প্র্যাকটিক্যালিও ফিল করতে পারতে হবে, তাহলে অঙ্ক করে মজা লাগবে। ওকে, তাহলে এই যে বিষয়গুলোকে আপনারা পরবর্তীতে ইউজ করতে পারতে হবে। ঠিক আছে? নেক্সট আসি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটা দেখেন। 6 নম্বর প্রশ্ন বলছে যে 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? 1/10 কিভাবে হলো? তাহলে হচ্ছে যে 6 নম্বর বলছে যে 0.4 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? আমরা তো এই প্রশ্নটা দেখছিলাম যে দশমিককে শতকরা বানাইতে গেলে আমাদের একটা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লাগাই দিলেই হয়ে যাবে। কারণটা কি বলি, যে পার্সেন্টেজের কারণে ধরেন সাপোজ এই 1/4 কে আপনি 4/4 রাখবেন, কিন্তু যে কোনো কারণে আপনাদের সাইডে পার্সেন্টেজ বসাইতে হবে। যদি আপনি পার্সেন্টেজ এমনি এমনি বসাই দেন তাহলে তো ওইটা আরো 100 গুণ কমে যাবে। তাহলে 100 গুণ যেন কমে যাইতে না পারে এই জন্য আগে থেকেই 100 দ্বারা গুণ করে নিয়ে তারপরে পার্সেন্টেজ বসাবেন। তাহলে কি সুবিধা হবে, যে এই 100 দ্বারা গুণ করার কারণে এটা 100 গুণ বেড়ে গেল, আর পার্সেন্টেজ বসার কারণে আবার 100 গুণ কমে যাবে। কমে যে কি থাকবে, ওই যে আগে যা ছিল তাই থাকবে।
তার মানে দশমিক সংখ্যা থাকলে 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করলে কি হয়, 100 দ্বারা গুণ করলে দশমিকটা 2 ঘর সামনে যাবে, যেহেতু 4 আছে তাহলে 1 ঘর সামনে গেলে এখানে হবে, আরো 1 ঘর সামনে যাওয়ার জন্য শূন্য দরকার, তার মানে 40, এটার সাথে 40% লাগাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 40%। এরকম প্রশ্ন কিন্তু আজকের ক্লাস আটকে যাচ্ছে মাঝে মাঝে, না কোনো আটকাচ্ছে না ভাই, আমাদের এখানে এইচডি ফরম্যাটে ক্লাস হচ্ছে, কোনো ধরনের আটকাটকি ছাড়াই। আর আমাদের বর্তমানে এই লাইনটা অনেক ভালো, ঠিক আছে, 3টা ডেডিকেটেড লাইন নিছি আমরা আপনাদের ক্লাসের সুবিধার্থে। ওকে, নেক্সট আসি 7 নম্বর। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্ন বলতেছে যে কোন সংখ্যার 75% সমান 90। ঠিক আছে, যে কোন সংখ্যার 75% এর মান হচ্ছে 90। আচ্ছা, এটা কিন্তু একটা আলাদা স্টাইল, এই আলাদা স্টাইলটা আমরা একটু ধরবো। ঠিক আছে, ওকে, ভাষাটা কিন্তু বুঝতে হবে। অনেকে আবার কি করবেন, 90 এর 75% বের করে রেখে দিবেন, 90 এর 75% বের করলে হবে না। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর প্রশ্ন দেখেন, কোন সংখ্যার 75%, ধরেন এটা একটা অজানা সংখ্যা, এই সংখ্যাটা কত জানি না, এর 75% ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে এখানে আমরা এখন 100% এর ব্যবহারটা খুব সুন্দরভাবে শিখব। শতকরার অধ্যায়ে যদি 100% বিষয়টা বুঝেন, তাহলে এরপরে আপনি 90% অঙ্কে দেখবেন এই 100% কথাটাই বারবার ঘুরে ফিরে আসবে। তাহলে 100% বিষয়টা আগে বুঝি। হ্যাঁ, 100% কি, 100% এর জাদু, এরকম আমার একটা নোট আছে আর কি। তো 100% বিষয়টা কিরকম দেখেন, যে 100% মানে হচ্ছে যে কোনো কিছুর শুরুতে যা থাকে শেষও তাই থাকে, এটাকে বলা হয় 100%। যেমন একটা স্কুলে 500 জন স্টুডেন্ট উপস্থিত থাকার কথা ছিল, সবাই ক্লাস করতে আসছে, তাহলে আমরা এটাকে বলি 100% উপস্থিতি। তার হচ্ছে কি, যে আমি 100% নাম্বার পাইছি, মানে 100% নাম্বার মানে 100% পাইতে হবে, 100 পাইতে হবে, বিষয়টা এরকম না। ধর আছে 20 নাম্বারের অ্যাসাইনমেন্ট, আপনাকে আপনার স্যার 20 নাম্বারে দিয়ে দিছে, তাহলে বলে না যে শতভাগ নাম্বার পেয়েছে, পাশের হার শতভাগ। এই কথাগুলো মানে কি, এই কথাগুলো মানে হচ্ছে যতজন ছিল সবাই হ্যাঁ বাসো। তাহলে আবার যদি 10% ধরেন সিট বেড়ে গেল, ধরেন আগে 50টা সিট ছিল, এখন 10% সিট বেড়ে গেল, তার মানে আগে ছিল 100%। একটা জিনিস খেয়াল করেন, 100% মানে 100 জন হইতে হবে না। কিভাবে প্র্যাকটিক্যালি আসি, অনেক সময় হয় না যে একটা প্রতিষ্ঠানে 2 জন ছাত্র আছে, এখন টিচাররা বলে না আমাদের প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ। পাশের হার শতভাগ মানে কি 100 জন পাস করছে না, 2 জন পরীক্ষা দিচ্ছে, 2 জনে পাস করছে, তার মানে হচ্ছে যতজন ততজনই হলে ওটাকে বলা হয় 100%। 100% মানে অনেক বিশাল কিছু, বিষয়টা এরকম না। আবার আসি, আপনি আবার বলতে পারেন যে 100% বড় নাকি 1% বড়। দেখেন 100% বড় নাকি 1% বড়, এটা ডিপেন্ড করবে এই 100%টা কার 100% বা এই 1%টা কার 1% তার উপর ভিত্তি করে। এটা আগে থেকে বলা যাবে না কোনটা বড় কোনটা ছোট। কিরকম দেখেন, তো সাপোজ আমি যদি বলি যে 1 কোটি টাকার 1%, আর যদি বলি 2 জনের মধ্যে 2 জনে পাস করছে, তার মানে 2 জনের মধ্যে 2 জন মানে হচ্ছে 100%। তাহলে এখানে 100% মাত্র 2 জনকে বোঝাচ্ছে। আর যদি বলি যে 1 কোটি লোকের মধ্যে 1% করোনার ভ্যাকসিন পাবে প্রথম মাসে, তাহলে কি হবে, 1 কোটি এর 1% কত, 1 কোটি মানে হচ্ছে 100 লাখের 1 ভাগ। ঠিক আছে না, 100 লাখের 1 ভাগ মানে 1 লাখ যদি হয়, তাহলে কত হয়, 1% হয়। ঠিক আছে, তার মানে 1% মানে কিন্তু 1 লাখ। তাহলে দেখেন এখানে 1% দ্বারা 1 লাখ মানুষকে বোঝাচ্ছে, আর এখানে 100% দ্বারা মাত্র 2 জনকে বোঝাচ্ছে। তাহলে 100% বড় নাকি 1% বড়? তাহলে এখানে পার্সেন্টেজ দেখে বোঝা যাবে না যে কে বড় কে ছোট, ওটা ডিপেন্ড করবে কত এর পার্সেন্টেজ। তাহলে যদি এইভাবে বলি যে আপনি আপনার বেতনের 10% টাকা সঞ্চয় করেন, আমি আমার বেতনের 20% টাকা সঞ্চয় করি, তাহলে আপনি একটা মোটরসাইকেল নিবেন, আমি একটা মোটরসাইকেল নিব, কে মোটরসাইকেল আগে নিতে পারবে? এখানে কিন্তু অনেকে মনে করতেছে আমি 20% করে জমা করতেছি, তার মানে আমার মনে বেশি বেশি টাকা জমা হচ্ছে। না, এটা ভুল আইডিয়া। কারণটা কি, যে আমি বেতন কত পাই সেটা তো বলি নাই, বা আপনি বেতন কত পান সেটা তো বলেন নাই, তাহলে আপনি 10% জমা করতেছেন মানে যে আপনার টাকা কম জমা হচ্ছে, এটা কিন্তু বোকামি। কারণ আপনার বেতন বেশি হলে 10% অনেক বেশি টাকা হয়ে যাবে, আর আমার বেতন কম হলে 20% অনেক কম টাকা হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে 20% আর 10% এটা গ্রেটার দেন দেখে ভুল করা যাবে না। হ্যাঁ, কখন সঠিক হবে, গ্রেটার দেন হবে যখন যে দুইটা দ্বারাই ধর 500 টাকা, এক ভাইকে দিলাম 20% আর এক ভাইকে দিলাম 10%, তখন কিন্তু এই 20%টা বড়, এটা ছোট। কারণ কি, এগুলো দুইটাই 500 টাকা, মানে একই টাকা থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু যখন একই টাকা থেকে হবে না, তখন কিন্তু পার্সেন্টেজ দেখে বড় ছোট নির্ধারণ করা যাবে না। তো যাক, আমি যেটা মনে করতে যাচ্ছিলাম যে এই 10% যোগ হলে 110% হয়,
আর 10% বিয়োগ হলে 90% হয়। তার মানে আর যখন কোনো বাড়া কমা কিছু বোঝায় না তখন মোটের উপর কি হয় যে 100% বোঝায়। ওকে, নেক্সট আসি। শাহাদাত হোসেন ভাই, আসলে লাইভ ক্লাসে হচ্ছে কি অনেকের সমস্যার কারণে দেখে না বা অনেকে অনেক ব্যস্ত থাকে, আর আপলোড দিয়ে দিতেছি তো এই জন্য ক্লাসগুলো অনেকে কম দেখে। যদি আমি এখন আপলোড আটকাই দেই তাহলে কিন্তু সবাই দেখা শুরু করবে। তাহলে আসলে 7 নম্বর আমাদের বলছিল যে কোন সংখ্যার 75% সমান 90। খুব সিরিয়াসলি খেয়াল করেন, এখানে ঘোরা যাচ্ছে না, ভালো দেখাচ্ছে তো। ওকে, তাহলে কোন সংখ্যার 75% সমান 90? তাহলে এটা একটা অজানা সংখ্যা, এই সংখ্যাটা 100%, এইটার 75% এর ভ্যালু হচ্ছে 90। তাহলে আমরা যেটা করব যে ধরি এই সংখ্যাটা x, তাহলে x এর 75% মানে হচ্ছে 3/4 ইকুয়াল হচ্ছে 90। তাহলে x সমান সমান এটা যে ওই পাশে উল্টে যাবে না, তার মানে 90 গুণন উপরে 4 নিচে 3, তাহলে 3 3 90, 4 3 120। খুব সিম্পলি x ধরে পারা যাচ্ছে। আবার আসি এই 4 3 ভাগের 3 ভাগ, এই কথা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু ভাবি যে 4 ভাগের 3 ভাগ, 3 ভাগ যদি 90 হয় তাহলে 1 ভাগে হবে 30, তাহলে 4 ভাগে হবে 120। ফ্র্যাকশনের ক্লাসে এগুলো আমরা শিখছিলাম। আচ্ছা, আবার আসি এটা যদি প্র্যাকটিক্যালি ভাবতে চাই যে দেখেন এই সংখ্যাটা যখন পুরোটাই ছিল তখন এটা 100% ছিল। এখান থেকে 25% বাদ দিয়ে যদি আমরা 75%কে তুলে নিয়ে আসি তাহলে এইটার ভ্যালু হবে 90। তাহলে 75% ভ্যালু যদি 90 হয় তাহলে 1% ভ্যালু কত আর 100% ভ্যালু কত? এই যে এইভাবে ভাবলেও অ্যান্সার 120 আসবে। তো অনেকভাবে ভাবা যায়, তবে আপনারা এইভাবে ভাববেন, কারণ ফ্র্যাকশনটা সবসময় মাথায় কাজ করবে না। অনেক সময় এমন পার্সেন্টেজ দিবে যে ফ্র্যাকশনে কনভার্ট করা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে আসি, তাহলে এখানে আমরা শিখলাম কি যে একটা অজানা সংখ্যার 100% মান বার করা। আচ্ছা, এই অঙ্কটা একটু ঘুরাই বলতাম কিভাবে, যে একটা ক্লাসে এই অঙ্কটায় একটা ক্লাসে দেখা গেল একদিন 10% ছাত্রছাত্রী অনুপস্থিত। সিরিয়াসলি খেয়াল করেন, 10% ছাত্রছাত্রী অনুপস্থিত। ওই দিন যদি ক্লাসে 75 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে তাহলে ওই ক্লাসের টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? দেখেন আমরা একটু বড় বড় হয়ে গেল না? ওই বড় বড় হলেও কিন্তু এই কথাটাই বোঝাচ্ছে যে কিরকম, যে 10% একটা ক্লাসের টোটাল স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 100%। এখন 10% অনুপস্থিত মানে হচ্ছে অটোমেটিক্যালি 90% উপস্থিত। এখন বলতেছি যে ওই ক্লাসে 75 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে, 75 জন, তার মানে এই 90% এর ভ্যালু হচ্ছে 75। তাহলে 1% এর ভ্যালু আর 100% এর ভ্যালু এটা বাইর করলে 120 কিন্তু আসবে আবার। তার মানে এই ছোট ছোট জিনিসগুলো থেকে কিন্তু অঙ্কগুলো ডেভেলপ হয়। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। 8 নম্বর প্রশ্ন দেখেন। হ্যাঁ, আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে আপনারা ওই যে অনলাইন কোর্স নামে, অনলাইন স্টুডেন্ট নামে একটা গ্রুপ আছে না, যে অল কোর্সের, ওইখানে পোস্ট দিবেন, ওইখানে তখন কথা হবে, ক্লাসের সময় ক্লাসের কথা বলবেন। 8 নম্বর বলছে 12 এর কত শতাংশ 18 হবে? তাহলে 12 এর কত শতাংশ 18 হবে, মানে শতাংশ বাইর করতে বলছে। তাহলে শতাংশ বাইর করার সিস্টেম কি, নিচে মোট উপরে মোটের যত গুণন 100। আবার আমরা জানি না যে 12 আর 18 রিলেশনটা কি, 12 এর 1.5 গুণ হচ্ছে 18, তাহলে 1.5 গুণ 18 মানে 150% সরাসরি। ঠিক আছে, এই প্রশ্নের অ্যান্সার 150%। আচ্ছা, তাহলে আমরা কয়েকটা অঙ্ক স্কিপ করি। ঠিক আছে, 9 নম্বর অঙ্কটা আপনারা নিজে থেকে পারবেন। 120 জন ছাত্রের মধ্যে 30 জন ফেল করলে পাশের হার কত? তাহলে 120 আর 30 এর রিলেশনটা কি? মুখে মুখে বললে অনেকে ক্যাচ করতে সমস্যা হয়। 120 আর 30 এর রিলেশন মানে 4 ভাগের 1 ভাগ না, 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25%। তাহলে 25% যদি ফেল করে তাহলে 75% পাস করছে। আচ্ছা, মানে এইভাবে ডাইরেক্ট পারা যাবে। 10, 11 একই রকম অঙ্ক আপনারা চেষ্টা করবেন। 12 নম্বর অঙ্কটা দেখেন। শামীমের আয় ও ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ? তাহলে 20 টাকা আয় করে 15 টাকা ব্যয় করে, তাহলে সঞ্চয় করে 5 টাকা। কত টাকায় 5 টাকা সঞ্চয় করে? তার আয় যেহেতু 20 টাকা, 20 টাকায় 5 টাকা সঞ্চয় করে। 20 টাকা আর 5 টাকার রিলেশন কি? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 25%। তাই লেখালেখি কাটাকাটি কিচ্ছু লাগবে না, পুরো লজিকের খেলা। আচ্ছা, এরপরে আসি 13 নম্বর। 13 নম্বর বলতেছে যে যদি 15 জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা 80 নম্বর এবং 10 জন ছাত্র গড়ে 90 নম্বর পায়, তাহলে 25 জন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত? এগুলো গড়ের অঙ্ক আপনারা নিজে থেকে ক্যালকুলেশন করে নেবেন, পারবেন এগুলো। ঠিক আছে, ওকে। এখন আমরা একটু ভিন্ন দশমিকের অঙ্ক দেখব। 15 নম্বর আর 16 নম্বর। 15 নম্বরটা দেখেন আগে।
15 বলছে যে 10.4 এর 2.5% কত। সবগুলোতেই কিন্তু একবার জাদু খুঁজবেন না যে দেখে দেখে অ্যান্সার বলে দিব না, কিছু জিনিস তো লেখালেখি কাটাকাটি সিস্টেমেটিক ওয়েতে করতে হবে, ঠিক আছে। দেখেন এখানে 10.4 এটা একটা বেখাপ্পা সংখ্যা না, এর 2.5% কত, তাহলে এর 2.5 মানে 2.5 ডিভাইডেড হচ্ছে 100। তা আমরা দশমিকের ক্লাসে শিখছিলাম যে এই দশমিক তুলে দিয়ে 100 নেওয়া এগুলো দরকার নাই। যদি আমরা নর্মালি ক্যালকুলেশন করি, মনে করি দশমিক নাই, ঠিক আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করি কি হবে, 25 দিয়ে 104 কে গুণ করবো, তাহলে 4 25 100 শূন্য, হাতে করে 10, 25 শূন্য শূন্য, আর হাতে 10 শূন্য, 25 কে 25 আর একে হচ্ছে 26। অথবা এইভাবে 25 আর 100 গুণ করলে 2500, আর 4টা এক্সট্রা 25 মিলে হচ্ছে 100, 25 আর 100 26। এখানে এক ঘর আগে দশমিক আছে, এখানে এক ঘর আগে দশমিক আছে, তাহলে 2 ঘর আগে দশমিক বসবে। এটা কিন্তু এই দশমিক গুলোর হিসাবের কারণে এটা বসলো, আর নিচের 100 আছে, এ তো আছে। তাহলে এখন দেখেন এই দশমিক বসার পরে শূন্য দূরে তো বাতিল হয়ে গেছে, তাহলে 26/100 আছে, তাই না? আচ্ছা, তা আমরা কি জানি যে 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 2 ঘর আগে দশমিক দিতে হয়, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.26। আশা করি দশমিকের ক্লাসটা যারা করছেন তারা ক্লিয়ার, যারা নতুন জয়েন করছেন দশমিকের ক্লাস করেন নাই তারা দশমিকের ক্লাসটা একটু দেখে নেবেন, ঠিক আছে। ওকে, 13 নম্বর মাহমুদ নির্ভীক, 13 নম্বরটা করে দেন। 13 নম্বরটা অঙ্কটা দেখেন, 15 জন পাইছে গড়ে 80 নম্বর, তাহলে 15 গুণন 80 প্লাস 10 জন পেয়েছে 90 নম্বর, 10 গুণন 90, তাহলে এই 25 জনের শতকরা নাম্বার কত, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এটা যদি আমরা যোগ করি, যোগ করে যদি আমরা 25 দ্বারা ভাগ করতে হবে তো হয়ে যাচ্ছে, তাহলে 25 দ্বারা এখানে ভাগ করলে অ্যান্সার আসবে 84। এটা ছোট জিনিস ছিল। ওকে, 16 নম্বর অঙ্কটা আপনারা চেষ্টা করবেন, নিজের জায়গায় করবেন, আমি করে দিতেছি না। 16 নম্বর অঙ্কটা জাস্ট একটু দেখেন, ঠিক আছে, একই রকম অঙ্ক তো। 16 নম্বরটা আগে দেখেন, তারপরে আবার 17 নম্বরটাও দেখেন, একটা একটা করে দেখে নেন। এটা আপনারা নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে, পজ করে নিয়ে আবার নিজে থেকে করার চেষ্টা করবেন। 18 নম্বর অঙ্কে আসে, 15টা আবার বুঝান স্যার। আচ্ছা, যেহেতু আপনারা একটু কমপ্লেন করতেছেন যে 15 নম্বরটা আবার বোঝাই, 15 নম্বরটা আবার বোঝানোর কিছু নাই, আমরা 17 নম্বরটা একটু করে দিই, ঠিক আছে। আচ্ছা, যাতে আপনারা 15 নম্বর যে ঘাটতিটা আছে ওইটা এখানে পূরণ করে নিতে পারেন। আমি কিন্তু পাশাপাশি এক নিয়মের অঙ্ক করাই দিই যাতে আপনাদের সুবিধা হয়, ঠিক আছে। আচ্ছা, পাশে 15.6 এর 8%, 8% মানে নিচে 100 আছে, তাহলে মনে করি নিচে 100 নাই, কোনো দশমিক নাই, নরমালি গুণ করি, তাহলে 6 * 48 এর 8 হাতে করে 4, 5 * 40 আর 4 44 এর 4 হাতে করে 4, 8 কে 8 আর 4 12। এখানে আছে এক ঘর আগে দশমিক, তাহলে এখানে আমরা এক ঘর আগে দশমিক বসালাম, তার মানে এই 8 আর এটা গুণ করলে 124.8 হয়, আর এই পার্সেন্টেজের কারণে নিচে একটা 100 আসছে। তো এই 100 দিয়ে যখন আমরা ভাগ করি তাহলে আরো 2 ঘর আগে দশমিক বসবে, তার মানে এই দশমিকটা উঠে এইখানে এসে বসবে, তাহলে এখানে যখন বসবে তখন হয়ে যাবে 1.248। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, খুব কিন্তু জটিল কিছু না, ঠিক আছে। ওকে, 19 নম্বর অঙ্কটা আগে দেখেন, ঠিক আছে। 19 নম্বরের পরে 18 নম্বর করবো, 19 নম্বরটা আগে বুঝি। যাদের আটকায় যাচ্ছে তারা ভিডিওর রেজুলেশনটা কমায় নেন, কারণ বেশি রেজুলেশন দেওয়া থাকলে আর নেটের স্পিড কম থাকলে তখন সমস্যা হয়, ঠিক আছে। একটু করে মাথা খাটাবেন ভাই, সবকিছু দায়ভার আমাদের উপর চাপাই দিবেন না। আমরা যদি ক্লাসে আটকি কোনো সমস্যা হয়, আমি কিন্তু এখানে দেখতেছি, এই ক্লাসে আমি যদি দেখতেছি তাহলে এখানে যদি আটকি হইতো তাহলে আমি আপনাদের ক্লাসটা বন্ধ করে আগে আটকি থামাইতাম, নাহলে ক্লাসটা স্টপ করে দিতাম। এই বেসিক আইডিয়াটা মাথায় রাখবেন, ঠিক আছে। ওকে, আমি আপনাদের জন্য ক্লাসটা এখানে ভিডিও করে নিতেছি যাতে আপনাদের কমপ্লেনটা যে ইউজলেস সেটা আমি দেখাই দিব আপনাদের। আচ্ছা, তারপরে প্রশ্ন আসি, 19 নম্বর প্রশ্ন, ঠিক আছে। 19 নম্বর প্রশ্নটাতে কি বলতেছে দেখেন, 19 নম্বর প্রশ্নতে বলতেছে যে একটি সংখ্যার 75% সাথে 75 যোগ করলে সংখ্যাটির সমান হয়, সংখ্যাটি কত? আচ্ছা, চেষ্টা করেন তো সংখ্যাটা অ্যান্সারটা বাড়ি করান। হ্যাঁ, 19 নম্বরে অ্যান্সার 300। কাদের কাদের অ্যান্সার 300 আছে আপনারা একটু দেখেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন অঙ্কটা কত সহজে করা যায় এক্স ছাড়াই। ধরা যাচ্ছে একটা সংখ্যার 75% নিলাম, এই সংখ্যাটা যখন শুরুতে ছিল তখন কিন্তু 100% ছিল, এই সংখ্যাটা থেকে 75% নিলাম, তার মানে 25% বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 75% কোন সংখ্যা নিলাম মানে সংখ্যাটাকে ছোট করলাম নাকি বড় করলাম? অবশ্যই ছোট করলাম। ছোট করে এর সাথে যখন আমি 75 যোগ করব
তখন সংখ্যাটা আবার ওই শুরুর 100% হয়ে যাবে। তাহলে দেখেন তো এই 25%-এর ঘাটতিটা কে পূর্ণ করলো বলেন তো? এই 75 এসে পূর্ণ করলো। তাহলে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে 75% আর 75 এক জিনিস কিন্তু না। 75% মানে এটার ভ্যালু 2ও হতে পারে, 200 হতে পারে, 2 কোটিও হতে পারে, কিন্তু এই 75 মানে তো 75, কারণ এটা তো পার্সেন্টেজ না। তাহলে আমরা বলতে পারি এখানে এই 25% এর ভ্যালু 75। কেন? কারণ এই 25%-এর ঘাটতিটা তো এই 75 এসে পূর্ণ করে দিচ্ছে। তাহলে যত পার্সেন্ট তার ভ্যালুটা হচ্ছে তার থেকে 3 গুণ। তাহলে 100% এর ভ্যালু বাড়ি করবো। 100% বলে কেন বাড়ি করবো? কারণ টোটাল সংখ্যাটা যখন শুরুতে ছিল তখন তো 100% ছিল, তাই না? তাহলে 100% এর ভ্যালু 300। তাহলে এইভাবে ভাবলে যত সহজে হবে। এর থেকে আর কোনো নিয়ম কি আছে এত থেকে দ্রুত পারা যাবে না? তাহলে প্র্যাকটিক্যালি ফিল করাটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 18 নম্বর আমরা একটু দেখি, ঠিক আছে? 18 নম্বর অঙ্কটা দেখেন, এবার আপনারা চেষ্টা করেন তো। বলছি একটি সংখ্যা থেকে 40% বিয়োগ করলে 30 থাকে, সংখ্যাটি কত? তাহলে 5 সেকেন্ডে যদি করতে চান তাহলে এইভাবে দেখেন, 60% এর মান 30, 100% এর মান 50। এর থেকে আর কোনো জাদু আছে? প্র্যাকটিক্যাল থিঙ্কিং এর উপর কোনো কিছু নাই, ঠিক আছে? 60% এর মান 30 কেন আর 100% এর মান 50 কেন একটু বোঝাই দিতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন যে একটা সংখ্যা শুরুতে যখন ছিল তখন ছিল 100%। তা বলতেছে যে এই সংখ্যা থেকে 40% যদি আমরা বিয়োগ করি তাহলে সংখ্যাটা থাকবে কত? 60%। তাহলে এই 60% এর মান হচ্ছে 30। 60% থাকা মানে যা, 30 থাকা মানে। তাহলে যত পার্সেন্ট তার ভ্যালুটা হচ্ছে তার থেকে 30, অর্ধেক। তাহলে অর্ধেক যদি হয় তাহলে 100% যদি আমরা বাইর করতে চাই তাহলে 100% এর অর্ধেক কত হবে? 50। যেহেতু সংখ্যাটা টোটাল প্রায় 100% বোঝাচ্ছে তাহলে এই সংখ্যাটা 50ই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এখানে আপনারা না, যারা কম বুঝবেন বা মাথায় লোড নিয়ে উল্টাপাল্টা লাগবে তারা আবার দেখবেন যে 40% সমান সমান 30 দিয়ে দিছে। 40% সমান সমান 30, এটা কি হবে? হবে কিনা প্র্যাকটিক্যালি চিন্তা করলে বুঝবেন যে ইললজিক্যালটা কোথায়। 40% বিয়োগ করলে, তো বিয়োগ করা মানে তো বাদ দিয়ে দিলাম, বিয়োগ করার পরে থাকে কত পার্সেন্ট? 60%। তাহলে 30 থাকে, 30 থাকে মানে যা, 60% থাকে মানে তা, ঠিক আছে? ওকে, এরপরে 20 নম্বর অঙ্কটা দেখেন। ওটা কিন্তু 2019 সালে পরীক্ষা আসছে, এই যে 18 নম্বর প্রশ্নটা আপনারা দেখে নেবেন, কিন্তু এগুলা পরীক্ষায় যে আসে আমরা দেখাই দিতেছি। 20 নম্বর প্রশ্নটা দেখেন, সাউন্ডটা একটু কমাই দিতে হবে। তাহলে 20 নম্বর বলছে যে কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60 হয়, সংখ্যাটি কত? সবকিছু খুব কয়েক সেকেন্ডে পারা যাবে এরকম না, জাস্ট একটু লজিক্যালি আসি যে 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল 60। তাহলে বিয়োগ করার পরে একটু ধরেন তো, চেষ্টা করেন তো এটা কত অ্যান্সার? এই তো সবাই পারতেছেন, 200। বিজরয় রহমান সবাই অ্যান্সার দিয়েছেন, ঠিক আছে? তৈফুর রহমান সাইম, ল্যাটেন্ট, মুজাহিদুল ইসলাম, শাহাদাত হোসাইন, এমডি জাহিদুল ইসলাম, মাজিদুর রহমান, রিফাত আজম, রাবেয়া খাতুন, মেহেদি হাসান, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই অঙ্কটার লজিকটা হচ্ছে এইরকম, ধরেন আছে যে একটা সংখ্যা, এটা কত জানি না, এই সংখ্যাটা থেকে এটা কত জানি না, কিন্তু এটা তো জানি যে সংখ্যা শুরুতে 100% ছিল, এখান থেকে নিলাম 60%। এই 60% থেকে 60 বিয়োগ করলাম, করার পরে যেটা হইলো ওইটা হচ্ছে আবার 60। তাহলে খেয়াল করেন তো, 60 বিয়োগ করার পরে যদি 60 হয় তাহলে বিয়োগ করার আগে ছিল কত? আগে ছিল এই 60% সমান সমান এই 60টা ওই পাশে যে হয়ে যাবে যোগ 60 মানে হচ্ছে 120। তাহলে এই যে 60% এর মান হচ্ছে 120, 60% মানে 120 হলে 100% এর মান হবে 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 200। ওকে,
নেক্সটে আসি, আর দু একটা অঙ্ক আছে এরকম, এগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। 23 নম্বর অঙ্কটা দেখেন। 23 নম্বর অঙ্ক বলতেছে যে একটা গ্রামের লোক সংখ্যা 10% হারে বর্ধিত হয়ে 1650 হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল, ঠিক আছে। আচ্ছা, তো এই যে দেখেন 10% হারে বর্ধিত হয়ে 1650 হলে পূর্বের সংখ্যা কত। এখানে একটা বিষয় ক্লিয়ার করে দেই, কখন 10% ইকুয়াল টু এত লিখতে হবে, কখন 110% লিখতে হবে, কখন 100% মান বাইর করতে হবে, এরকম অনেকে যাদের কনফিউশন লাগে এখানে বিষয়টা ক্লিয়ার করে নেন। আর আমরা কিন্তু কোনো কিছু বানাই বলবো না, সবসময় প্রশ্নকে টার্গেট করে আমরা কথাগুলো বলবো। ধরেন একটা এলাকার লোক সংখ্যা শুরুতে ছিল এগুলা, তাহলে শুরুতে যারাই থাকবে তাদেরকে আমরা বলবো 100%। এই লোকগুলা বাড়লো কত পার্সেন্ট? 10%। 10% যখন বাড়লো তখন এটা হয়ে যাবে অনেক বড় না একটা, এটা হয়ে যাবে 110%। তো এখানে বলতেছে যে 10% বর্ধিত হয়ে 1650 হলো, তাহলে 1650 দেখেন এর ভ্যালু 1650 নাকি এর ভ্যালু 1650 নাকি এর ভ্যালু 1650। যেহেতু 1650 হচ্ছে বর্ধিত হওয়ার পরের লোকগুলা, এই জন্য আমরা এইটার ভ্যালু ইকুয়াল টু লিখবো 1650। এখন আসি আমরা, এখানে কি বলছে পূর্বের লোক সংখ্যা কত। পূর্বের লোক সংখ্যা কি 10%? যদি 10% হইতো তাহলে আমরা এখানে 10% মান বাইর করতাম, কিন্তু 10% তো পূর্বের লোক না, 10% হচ্ছে বৃদ্ধি পেয়েছে কতজন। তাহলে আমাদেরকে যদি বলতো যে কতজন বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 10% ভ্যালু বাইর করব। যেহেতু এখানে বলছে পূর্বের লোক সংখ্যা কতজন, তাহলে পূর্বের লোক সংখ্যা ছিল 100%, তাহলে এইখানে আমরা আনবো 1% সমান সমান 110 আর 100% সমান সমান এই যে এখানে। তাহলে এই যে 0 0 কাটা 11 দিয়ে কাটলে 15, 15 আর 100 গুণ করলে 1500। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যেখানে আমি এই শূন্যটা কাটা এটা তো কাটতে পারতাম, এটা কেন কাটলাম? সবসময় খেয়াল করবেন 100, 1000 বা 10 এই সংখ্যাগুলো থাকলে গুণ করা সহজ, এই জন্য ওই সংখ্যাগুলোতে হাত দিবেন না, তাহলে সহজে কাটাকাটি করা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে 100% ভ্যালু বাইর করলাম, কারণ এখানে 1500 চাইছে, মানে পূর্বের লোক সংখ্যা চাইছে। তাহলে একই ভাবে দেখেন 22 নম্বর অঙ্কটা একটু। 22 নম্বর অঙ্কটা বলতেছে যে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত। তাহলে 5% আয়কর দেন আর 600 টাকা আয়কর দেন। খেয়াল করেন আগের অঙ্কটার সাথে এই 100% হচ্ছে তার আয়, এই 5% হচ্ছে কি আয়কর। তাহলে খেয়াল করেন তো যে 600 বলা আছে, ওই 600 কি এই 105% এর ভ্যালু নাকি এই 5% এর ভ্যালু? 600 টাকাটার নাম কি বলছে? 22 নম্বর প্রশ্নে 600 টাকা বলছে যে 600 টাকা তিনি আয়কর দেন। তাহলে এই যে এই 5% এর ভ্যালুই হচ্ছে 600। এই যে আইডিয়াটা ক্লিয়ার করে রাখতে হবে। তাহলে 5% এর ভ্যালু যদি 600 হয়, তাহলে 100% এর ভ্যালু 5 এর থেকে 20 গুণ বেশি, 20 গুণ বেশি মানে হচ্ছে 12,000 টাকা হবে। তাহলে তার আয় হচ্ছে 12,000 টাকা। আচ্ছা, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। ওকে, নেক্সট আসি আমরা 84 নম্বর অঙ্ক দেখেন। 84 নম্বর বলছে যে কোন পরীক্ষায় 85% জন ইংরেজিতে পাশ করে, ইংরেজিতে ফেলের মোট আছে। কিন্তু আমরা ক্লাসটা একটু লেন্দি করব, কারণ আমি দেখতেছি যে আগামী ক্লাসে 100% শেষ করা যাবে না যদি আমরা আরো কিছু না করি। 8টা পর্যন্ত ক্লাস নেওয়ার চেষ্টা করব। 24 বলছে কোন পরীক্ষায় 85% জন ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত, ঠিক আছে। আচ্ছা দেখেন, কোন পরীক্ষায় 85% জন ইংরেজিতে পাশ করেছে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন, তাহলে 85 জন হচ্ছে পাস, শতকরা তার মানে 85% পাস, তাহলে অটোমেটিক্যালি 15% ফেল। তাহলে 75 জন ফেল করছে, তার মানে এই 75 15% এর ভ্যালু হচ্ছে 75। তাহলে বলছে পরীক্ষার্থীর সংখ্যা কত। তাহলে এই পাস আর ফেল মিলে টোটাল 100% হচ্ছে পরীক্ষার্থীর সংখ্যা। তাহলে 100% সমান সমান কত? দেখেন 15% এর ভ্যালু 75, তার মানে 5 গুণ, তাহলে 100% এর ভ্যালু 5 গুণ বেড়ে হয়ে যাবে 500। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 500 জন। ওকে, 25 নম্বর অঙ্কে আসে। সোজা অঙ্ক, আমি চাষে একটু করে টাচ দেই, তাহলে পরে গুলো পারবেন। আর যেটা একটু কঠিন হবে আমি একটু বেশি করে সময় দিব। 25 নম্বর বলছে যে একটি পরীক্ষায় 5 নম্বর 42%, মানে 100তে 42 পেলে পাস। আদিব সে পরীক্ষায় 133 নম্বর পায় এবং 35 নম্বর কম পেয়ে ফেল করে। 35 নম্বর কম পেয়ে ফেল করে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছে? মানে একটা অনেক বড় পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষাটাতে 42% নাম্বার পেলে পাস। একটা ছেলে পাইলো 133, এখন 133 পাওয়ার পরেও সে ফেল করলো। কেন ফেল করলো? কারণ সে কিছু নাম্বার কম পাইছে। কত নম্বর কম পাইছে?
বলছে যে 35 নম্বর কম পেয়ে ফেল করলো। তার মানে ধরেন যে সে যদি আরো 35 নম্বর পাইতো তাহলে তার টোটাল নাম্বার হইতো কত? 168। 168 হলে কি হইতো? 168 হলে তার সে পাস করত। তাহলে এই 42% হচ্ছে 5 নাম্বার, আর 168 নাম্বার পেলে পাস। তাহলে আমরা বলতে পারি না 42% এর ভ্যালু 168। তাহলে 100% এর ভ্যালু কত? 42 আর 168, দেখেন তো 4 গুণ না, 4 চোখ 16, 4 দুগুণ 8, তাহলে 100% এর ভ্যালু হবে 400। তার মানে টোটাল পরীক্ষাটা হচ্ছে 400 নম্বরের পরীক্ষা, সেখানে 42% মানে 168 পেলে পাস, একটা ছেলে পাইছে 133, তার মানে তো সে ফেল করছে। তাহলে কত নম্বর কম পাইছে? 35 নম্বর। এই সোজা পাশে যে কথাটা বললাম এটাকেই উল্টা পাশে বলে অঙ্ক বানাইছে, অনেকের কাছে পেঁচানো মনে হইতে পারে। ঠিক আছে, ওকে, নেক্সট আসে 26 নম্বর ওটা দেখেন। স্যার প্লিজ স্লো, হ্যাঁ স্লো, ওকে। একই জাতীয় অঙ্ক অনেকগুলো করাচ্ছি তো, দেখেন এই সবগুলো কিন্তু একই ধাঁচের আসতেছে, তো একটু দ্রুত করাইলে যদি সমস্যা হয় তাহলে তো আমাকে অঙ্ক বাদ দিয়ে করতে হবে, তাহলে অঙ্ক কম করে করি। তাহলে দেখেন অঙ্ক করবো 26 নম্বর, 27 নম্বরটা করবো না। 26 নম্বর বলতেছে কি যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করেছে। তার মানে 100 জন যদি হয় তাহলে 60 জন পাস, 40 জন ফেল। এই জানেন তো মিথিলা সরকার তারা সবাই ফটাফট অ্যান্সার দিতেছে 400, তার মধ্যে সবাই পারতেছেন। যারা পাস করেনি তাদের 15 জন। পাস করেনি কারা বলেন তো? 60% যে পাস করছে এরা বাদে যে 40% আছে ওরা পাস করেনি। তো ওই 40% এর মধ্যে যারা পাস করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। তাহলে এই 15 জন আর 45 জন মিলে এরা তো ফেলটুস। তাহলে এদেরকে আমরা বলতে পারি না 40% ভ্যালু ইকুয়াল টু 15 প্লাস 45। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? ঠিক আছে, আচ্ছা একটু দ্রুত করালে, মানে আমি তো অত একেবারে সুপার রকেটের গতিতে যাচ্ছি না, জাস্ট একটু দ্রুত দিতেছি কারণ এই কাছাকাছি নিয়মের অঙ্ক করাচ্ছি তো। হ্যাঁ, তাহলে দেখেন এখানে 100% হচ্ছে টোটাল পরীক্ষার্থী, এর মধ্যে থেকে 60% হচ্ছে পাস, তাহলে অটোমেটিক্যালি 40% হচ্ছে ফেল। এই ফেলের মধ্যে থেকে 15 জন হচ্ছে কি? 15 জন হচ্ছে বিদেশে গেছে আর 45 জন ব্যবসা শুরু করছে। তাহলে আমরা বলতে পারি কি এই 40% এর ভ্যালু হচ্ছে এই 45 জন আর 15 জন মিলে যেটা হবে, তাহলে 40% এর মান হচ্ছে 60। তাহলে 100% এর ভ্যালু হবে, দেখেন 40% এর মান 60। 60 কোথায় পেলাম বলেন তো? এই 60 মানে হচ্ছে এই 15 প্লাস 45 সমান সমান 60। তাহলে 40% ভ্যালু 60, তার মানে যত পার্সেন্ট তার থেকে তার মানটা হচ্ছে 1.5 গুণ। তাহলে 100% এর 1.5 গুণ হচ্ছে 150। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 150। এই তো সবাই নাইস পারতেছেন, ইব্রাহিম মেহেদি হাসান খুব সুন্দর অ্যান্সার দিতেছেন। ওকে, তাহলে 27 নম্বরটার অ্যান্সার দেন, মাত্র 20 সেকেন্ড সময়। অঙ্কটা রিডিং পড়বেন, রিডিং পড়া শেষ হলে মাত্র 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, ওকে। দেখেন একটা কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় 30% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের 12 জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং 30 জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। খেয়াল করেন, তাহলে এই 12 আর 30 মিলে 42 জন হচ্ছে 70% এর ভ্যালু। তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে? ঠিক আছে, তার মানে এখানে যদি আপনারা বুঝে যান 70% এর ভ্যালু 42, 100% এর ভ্যালু কত? 7 ভাগের 10 ভাগ, 0 0 কাটা 7 ভাগের 10 ভাগ, তাহলে 42 কে 7 ভাগ করলে 6, 6 ভাগের 10 ভাগ হচ্ছে 60। অথবা লিখে লিখে কাটাকাটি করবেন, আপনাদের এত সিস্টেমের দরকার নেই। ঠিক আছে, লেখালেখি করে কাটাকাটি করবেন, অ্যান্সার হচ্ছে 60। ওকে, আমরা কিন্তু তাড়াহুড়া করে কম বোঝাচ্ছি, বিষয়টা কিন্তু এরকম না, আমরা কিন্তু ফুলে বোঝাই দিতেছি, জাস্ট একটু স্পিড দিতেছি। ঠিক আছে, ওকে, নেক্সট আসি আমরা। তাহলে এই যে বইয়ের কমিশনের অঙ্কগুলো আছে না, এগুলো সহজ, জাস্ট একটা করাই দিই। ধরেন আছে যে এখানে 28 নাম্বারটা করে দেওয়া আছে, তাহলে আমরা 29 নাম্বারটা করে দিই। 29 নাম্বারটা কি বলছে দেখেন, কমিশনের অঙ্ক। আর মূল কমিশনের অঙ্ক কিন্তু লাভপতি অধ্যায় আছে, এটা জাস্ট পার্সেন্টেজের কমিশন। এই যে বই কিনতে যান না, একটা বই লেখা আছে এত এত পার্সেন্ট কমিশন, এত পার্সেন্ট কমিশন, এইটা এইরকম একটা গণিত বই প্রকৃত মূল্যের, প্রকৃত মূল্য মানে হচ্ছে গায়ে লেখা যে মূল্য, এই মূল্য 80% মূল্যে 64 টাকায় বিক্রয় করা হলো। বইটির প্রকৃত মূল্য কত, অথবা কত টাকা ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে হবে? এই যে সবাই সুন্দর পারতেছেন, তাহলে আমরা একটু তো আগাইতেই পারি। দেখেন আমি তো অনেকগুলো অঙ্ক বাদ দিয়ে সামনে জাম করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে একটু টাচ দেই, তো একটু টাচটা একটু দ্রুত দিলে তো সমস্যা নেই, কারণ এগুলো তো সোজা অঙ্ক। তাহলে দেখেন একটা বইয়ের যখন গায়ের দাম লেখা আছে ওটা কিন্তু 100%, তাহলে যদি এখানে 20% ডিসকাউন্ট দেয় তাহলে এটা দাম হয়ে যাবে কত? 80%।
তাহলে 100% নাম হচ্ছে প্রকৃত মূল্য বা গায়ে লেখা মূল্য, আর এটা হচ্ছে বিকৃত মূল্য। দেন ভাষাগুলো বুঝতে হবে। তাহলে 80% দাম দিল, তাহলে 80% দাম মানে কি 80 টাকা না। যদি বইটার দাম 100 টাকা গায়ে লেখা থাকে, তাহলে যদি 20 টাকা কমে 80 টাকা দিই, তাহলে এটাকে বলে 80%। কিন্তু বইটার গায়ে যদি কম দাম লেখা থাকে, তাহলে তো 80 টাকা দিতে হবে না, বাট পার্সেন্টেজের হিসাবটা তো একইভাবে হিসাব হবে, তাই না? তাহলে 80%, তাহলে একটা গায়ের দাম লেখা আছে কত জানি না, এটা 20% ছাড় দেওয়া হলো, এটার দাম হয়ে গেল 64 টাকা। তাহলে এই কথাটা কি বুঝছেন যে 80% দামের ভ্যালু যা 64 টাকা মানে, তাহলে আমরা লিখতে পারি 80% ইকুয়াল টু 64। 80% সমান সমান যদি 64 হয়, 1% সমান সমান 64/80, আর 100% সমান সমান, তাহলে গুণন উপরে 100, 0 0 কাটা 8 8 64, 8 10 80। তার মানে ওই বইটার 100% দাম যদি নেই, তাহলে 80 টাকা হবে। তার মানে বইটাতে যদি কোনো ছাড় দেওয়া না হইতো, গায়ের দাম যত আছে তত যদি নেওয়া হইতো একদম, তাহলে 80 টাকা দিতে হয়। তাহলে 80 টাকার নামই হচ্ছে প্রকৃত মূল্য। এরকম আরো 2-3টা প্রশ্ন আছে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? ওকে, 31 নম্বর প্রশ্ন আসেন। আমি কিন্তু আজকে এই শীটের মোটামুটি অনেকগুলো অঙ্ক করে দিব, অল্প কিছু বাকি থাকবে। আমি জানি আগামী ক্লাসে এটা ফুল শীট, আগামী ফুল ক্লাস লাগবে না, তবে আগামী ক্লাসে আমি কিছু কঠিন অঙ্ক এবং আপনাদের কাছ থেকে কিছু অঙ্ক নিব, নিয়ে অ্যাড করে দিয়ে যাতে ক্লাসটা আর একটু অ্যাডভান্স হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনার বেসিক ব্যাথ বই করতে করতে এখন এই অঙ্কগুলো আর ভালো লাগে না। ওকে, এগুলো অঙ্ক অনেক সহজ হয়ে যাচ্ছে না, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি প্রাইমারি কোর্সে তো অনেকে দুর্বলও ভর্তি হয়েছে। হ্যাঁ, আরো কিছু কঠিন অঙ্ক আমি আগামী ক্লাসে করাই দিব ইনশাল্লাহ। 31 নম্বর অঙ্ক আসলে বলতেছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? তাহলে এই ধরনের অঙ্ক যখন 2-3টা পার্সেন্টেজ থাকবে আর একটা টাকা থাকবে, তখন আপনাদের টার্গেট হবে যে টাকাটা দেওয়া আছে ওইটা কত পার্সেন্টের হবে, ঠিক আছে? কিরকম দেখেন, যে এই যেটা হচ্ছে টোটাল টাকা, ঠিক আছে? তাহলে 3 ভাগ করলাম, একটা হচ্ছে 12% স্ত্রীকে, 58% ছেলেকে, আর এই যে মেয়েকে দিয়েছে কত টাকা, 7,20,000 টাকা। তাহলে এখন দেখেন এই 58% আর 12% আর এই টাকাটা মিলে তো 100% হতে হবে, কারণ তার টোটাল সম্পত্তি তো এদের 3জনকেই দিচ্ছে। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে 58 আর 12 মিলে হচ্ছে 70%, তাহলে এইটা হবে 30%। তাহলে আমাদের টার্গেট হবে পার্সেন্টেজ গুলো বাদে যে টাকার পরিমাণটা দেওয়া আছে এটা কত পার্সেন্টের বলবো। তাহলে আমরা যদি লিখি যে 30% সমান সমান 7,20,000, তাহলে এখান থেকে 100% ভ্যালু বের করলেই হয়ে যাবে। তাহলে নিচে 30, উপরে 100, 0 0 কাটা 3 24 72, থাকতেছে 3টা 0 3টা 0, আর 100 2টা 0, তার মানে 2,40,000 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2,40,000 টাকা, না 24 লক্ষ টাকা। 7,20,000 তো 24 লক্ষ টাকা, তাহলে অ্যান্সার হচ্ছে 24 লক্ষ টাকা। ওকে, নেক্সট আসে 32 নম্বর। বুঝছেন সবাই মনে করি। 32 নম্বর দেখেন, একটা ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? ঠিক আছে, আচ্ছা, তাহলে এগুলো তো সোজা অঙ্ক, তাই না? দেখেন তো এখানে এই যে 10,000 দেওয়া আছে, 10,000টা কত পার্সেন্টের ভ্যালু? যেহেতু একজন 55% পাইছে, এই যে টোটাল ভোট হচ্ছে 100%। একজন যদি 55% ভোট পায়, তাহলে অটোমেটিক্যালি আরেকজন 45% ভোট পাইছে। তাহলে এই দুজনের ভোটের ডিফারেন্স হচ্ছে 10%। এই 10% এর ভ্যালু হচ্ছে 10,000। 10% এর ভ্যালু যদি 10,000 হয়, তাহলে 100% এর ভ্যালু হবে এই যে 10-এর 10 গুণ 100-এর 10 গুণ মানে হচ্ছে 1 লাখ। সরি, 10-এর থেকে 100 হচ্ছে 10 গুণ, তাহলে 10,000-এর 10 গুণ হচ্ছে 1 লাখ। তার মানে টোটাল ভোটার হচ্ছে 1 লাখ, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এবার আমরা আচ্ছা 8টা অঙ্ক আছে, 33 নম্বর, এটা করে দিয়ে আমরা ইনক্রিজ ডিক্রিজ করবো, করে আজকে শেষ করবো, আর আগামী ক্লাসে বাকিগুলো করে দিব। 33 নম্বর আমরা দেখি। 33 নম্বর বলতেছে যে প্রতি বছর কোন শহরের জনসংখ্যা লোক সংখ্যা 7% জন্মগ্রহণ করে এবং 3% মারা যায়। এক বছরে ওই শহরে 400 লোক বাড়লে ওই শহরের মোট জনসংখ্যা কত? তো দেখেন 7% জন্মগ্রহণ করে আর 3% মারা যায়, তার মানে 4% করে বাড়ে। 4% করে বাড়ে, আবার লোক সংখ্যা বাড়ে 400 জন। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি না 4% এর ভ্যালু 400 জন। 4% এর ভ্যালু যদি 400 জন হয়, তাহলে 100% এর ভ্যালু হবে। তাই এই 4 আর 100, তাহলে এই 4 এর থেকে 400 হচ্ছে 100 গুণ। তাহলে 100% এর ভ্যালু যদি হয়, তাহলে 100 গুণ বাড়লে এটার সাথে আরো 2টা শূন্য গুণ হবে। তাহলে এই 2টা শূন্য আছে আর 100 গুণের কারণে 2টা শূন্য, তার মানে 10,000। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে
10,000। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝছেন, এগুলো ইজি অঙ্ক ছিল। এখন আমরা ইনক্রিজ ডিক্রিজের কিছু অঙ্ক দেখবো, যেগুলো পরীক্ষায় প্রায় সময় খুব আসে। ইনক্রিজ ডিক্রিজ অঙ্ক দেখার পরে আজকে ক্লাসটা ক্লোজ করে দিব। আগামী ক্লাসে আমরা জটিল এবং মাঝারি কিছু অঙ্ক দেখব। 4% কিভাবে হলো? ওই যে 7% বাড়ে আর 3% মারা যায়, তাহলে বৃদ্ধি পায় কত? বৃদ্ধি পায় হচ্ছে 4%। 34 নম্বর অঙ্কটা দেখেন, রুনার আয় দিনার আয় অপেক্ষা 25% বেশি, দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত পার্সেন্ট কম। এটা দুইবার পরীক্ষা আসছে। তো এগুলো সহজ অঙ্ক, আমি জাস্ট বেসিকটা ধরাই দিব, আপনারা অটোমেটিক্যালি ইনক্রিজ ডিক্রিজের যত অঙ্ক আছে সব পেয়ে যাবেন। তবে একটা দুইটা অঙ্ক রিটেন আকারে করে দিব, মানে বিস্তারিত, তারপরে এগুলো সব শর্টকাটে চলবে। এই অঙ্কগুলো কিন্তু খুব আসে। এবং ইনক্রিজ ডিক্রিজের অঙ্কগুলো কত স্টাইলে আসে যা সেটু বলি। একজনের থেকে আরেকজন বেশি, তাহলে ওর থেকে কম কত। একটা পণ্যের দাম বেড়ে গেছে, তাহলে ব্যবহার কত পার্সেন্ট কমাইতে হবে। একটা হচ্ছে বইয়ের দাম বেড়ে গেছে কিন্তু বিক্রি কমে গেছে, তাহলে মোটের উপর শতকরা কত লাভ হবে। এরকম ইনক্রিজ ডিক্রিজের প্রচুর প্রশ্ন আছে। তো সবগুলাই করতে হবে, বিষয়টা এরকম না। আমরা জাস্ট 2-3টা অঙ্ক করবো, কিন্তু ভেঙে ভেঙে বুঝবো, ঠিক আছে? এই 34 নম্বর অঙ্কটা আমি মনে করে দিছিলাম, রুনার আয় দিনার আয় অপেক্ষা 25% বেশি। এই কথা মানে হচ্ছে রুনা আর দিনা, দিনা যদি 100 হয় তাহলে রুনা হচ্ছে 125। আচ্ছা, তো এখন বলতেছে যে এই পাশ থেকে হিসাব করলে 25 বেশি, তার মানে 25% বেশি। কিন্তু এই পাশ থেকে হিসাব করলে 25 কম। বাট কততে 25 কম? 125-এ 25 কম। 125-এ যদি 25 কম হয়, তাহলে দেখেন যে দিনা আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম। 125-এ 25 কম, 100-তে কত। এটা কাটাকাটি করলে হচ্ছে 5, 20%। এই জিনিসটাকে আমরা চা পাতার অঙ্কে নিয়ে যাই। চা পাতার অঙ্কে নিয়ে যাই কিরকম? যে চা পাতার দাম 25% বেড়ে গেছে, তাহলে চা পাতার খরচ শতকরা কত কমালে চা পাতা বাবদ খরচ বৃদ্ধি পাবে না বা অপরিবর্তিত থাকবে। এই কথা মানে হচ্ছে যে আগে 100 টাকা যে চা পাতা পাওয়া যেত, ওটার দাম এখন হয়ে গেছে 125 টাকা। কিন্তু একটা লোক বাজারে 100 টাকা নিয়ে গেছে, এখন দেখতেছে চা পাতার দাম চাচ্ছে 125 টাকা। তখন দোকানদারকে বলছে যে আপনি আমাকে 25 টাকা চা পাতা কম দেন, তারপরে আমাকে 100 টাকা চা পাতা দেন, তাহলে আমার খরচ অপরিবর্তিত থাকবে। তাহলে 25 টাকা চা পাতা কম দিতেছে, ওকে। কিন্তু আগের বার যখন বাড়ছিল তখন 100 থেকে বাড়ছিল, কিন্তু এবার কমার সময় 25 থেকে কমতেছে, এবার 125 থেকে কমতেছে। তাহলে 125-এ কমাইতে হবে 25, 100-তে কত, এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে যে আইডিয়াটা আমি দিতে চাচ্ছিলাম, যে যে কোনো কিছু বাড়ার পরে যেটা হয়, দ্বিতীয়বার হিসাব করতে গেলে ওই বর্ধিতটা থেকে হিসাব করতে হবে। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। যে কোনো কিছু কমলে যেটা হয়, দ্বিতীয়বার হিসাব করতে গেলে ওই কমাটা থেকে হিসাব করতে হবে। তার মানে একবার পরিবর্তন হওয়ার পরে যেটা হবে, সর্বশেষ আপডেটের উপর হিসাব করতে হবে। এটা করলে বাকিগুলা পারা যাবে। তাহলে আসি, কয়েকটা অঙ্ক বানানি দেখেন। ধরা আছে যে 20% বাড়লো, আবার পরের বছর আবার 20% বাড়লো, তাহলে দুইবারে কত পার্সেন্ট বাড়লো? 20% করে দুইবার বাড়লে মোটের উপর কত পার্সেন্ট বাড়ে? অথবা 10% করে বাড়লে 2 বছর 10% করে বাড়লো। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে প্রথমে যখন 100 ছিল, দেখে রাখবেন, এইভাবে পরীক্ষা অনেক করবেন। 100 ছিল, তখন 10 বেড়ে হয়ে গেছে 110। এখন দ্বিতীয়বার যখন 10% বাড়বে, তখন এই 110-এর উপর 10% বাড়বে। 110-এর 10% মানে তো 10 না, 110-এর 10% মানে হচ্ছে 11। তাহলে 11 যদি বাড়ে হয়ে যাবে 121। তাহলে দেখেন শুরুতে ছিল 100 আর এখন হয়ে গেল 121। তাহলে এই যে দেখেন মোটে বাড়ছে কত? মোটে বাড়ছে 21%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 21%। ঠিক আছে, ওকে। নেক্সট আসি। তাহলে একইভাবে যদি আমরা 20
ওকে সাউন্ড নাই না, আমি সাউন্ডের কি একটু কথা বলতেছিলাম না, এই জন্য সমস্যা নাই, হয়ে যাবে। বেস ব্যাটারি এক্সস্টেড, বুঝতে পারতেছেন ব্যাটারি 0 হয়ে গেছে। ওকে স্টপ করে দেবো মা, বাদ দেবেন। আবার নতুন নিতে হবে, বাদ দেবেন, ইন করে দেন, সমস্যা নেই। এটা পরের ক্লাসটা, মানে আজকে ক্লাসটা লিঙ্ক দিতে চাইছিলাম তো, পরের ক্লাসটা লিঙ্ক দিন।